এ পর্যায়ে একটু যুক্ত করে নিতে চাই ওয়াদুদ ভূঁইয়া সহকর্মসংস্থান বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় বিএনপির এবং একই সঙ্গে মোহাম্মদ ইয়াসিন আরাফাত কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য বাংলাদেশ জামায়াতে ইসলামী। আপনাদের স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে। শুরুতে ওয়াদুদ ভূঁইয়া আপনার কাছে একটু জানি যে অভিযোগ করা হচ্ছে জামায়াতের পক্ষ থেকে এবং অন্যান্য যে সমমনা দল যারা 7টি দল তারা আজকে বিক্ষোভ করেছে, বিক্ষোভে যে আপনারা যে বিষয়গুলোতে মেনে নিচ্ছেন না, যে দাবিগুলো মেনে নিচ্ছেন না, আপনাদের কারণেই আর কি এটি হচ্ছে না, সেই জায়গা থেকে কি বলবেন? আমাদের কারণে হচ্ছে না এই বিষয়টা ঠিক নয়। গণতান্ত্রিক ধারায় উত্তরণের জন্য আমরা দীর্ঘদিন লড়াই সংগ্রাম করেছি। সকল দল সর্বশ্রেষ্ঠ সর্বস্তরের ছাত্র জনতা করেছে গণতন্ত্রের উত্তরণের জন্য, একটা জাতীয় নির্বাচনের জন্য, একটা সুষ্ঠু নির্বাচনের জন্য। এই ধারায় ফিরে যাওয়ার জন্যই কিন্তু আমাদের লড়াই সংগ্রাম আন্দোলন। অতীতের সরকারকে বিদায় করেছি আমরা কিন্তু একটি সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচনের জন্য। এই অবস্থায় তো আমাদেরকে সরাসরি নির্বাচনে চলে যেতে হবে। আমরা সেখানে আপনার গণভোট অথবা আমরা সেখানে আপনার ফিয়ার এই সকল বিষয় তো আমাদের যাওয়ার কোনো কারণ নাই, চাওয়ার কোনো মানে নাই। এগুলা চাওয়া মানে হলো নির্বাচনকে প্রলম্বিত করা। বরঞ্চ আমরা বলবো যারা ফিয়ার পদ্ধতি চাচ্ছে, বাংলাদেশে এই সিস্টেম কখনোই ছিল না। ওয়ার্ল্ডের যে সমস্ত জায়গা আছে এই সমস্ত জায়গার বেশিরভাগই খারাপ অবস্থা। যেমন ইসরায়েলের অবস্থা খুবই শোচনীয় ফিয়ার সিস্টেমের কারণে। ইসরায়েল আজকে নেতানিয়াহু গাজায় যে হত্যাযজ্ঞ চালাচ্ছে, সেখানে ফিয়ার পদ্ধতিতে যারা যে সকল মৌলবাদী সংগঠনগুলো আছে তারা নেতানিয়াহুকে চাপ দিচ্ছে যে তুমি হত্যাযজ্ঞ চালাতে হবে, যার কারণে ইসরায়েল অথবা নেতানিয়াহু সেখান থেকে ব্যাক করতে পারছে না। ইউরোপের অনেক দেশে আছে তারা বলছে যে সেখানে তো ভালো, সে মানে গভর্নমেন্ট সরকার সেখানেও ভালো আছে, সেরকম উদাহরণও আছে। কিন্তু উদাহরণ আছে, কিন্তু বিষয়টা হলো আমরা তো ইউরোপ হয়ে যাইনি। আমরা তো ইউরোপের সংস্কৃতিতে এখনো পৌঁছতে পারিনি। আমরা যেমন কিছুদিন আগেও সিঙ্গাপুর, মালয়েশিয়া আমাদের সমতুল্য ছিল। আজকে তারা যে জায়গায় গেছে আমরা সেই জায়গায় যাইনি। আমাদের দেশের যে সাংস্কৃতিক কালচার, রাজনৈতিক, তার সঙ্গে এটা মেলে না এরকম বলছেন যে মাসুদ কামাল। হ্যাঁ, নির্বাচন কেন্দ্রিক কি আসলে এই পলিটিক্যাল অবস্থাটা একটু উত্তপ্ত হচ্ছে, নাকি আসলে এই দাবিগুলো রাজনৈতিক দলগুলো আসলে বিশ্বাস করে যে তাদের? দেখেন, আমি একটা কথা বলি যে পিয়ারের ব্যাপারটা, পিয়ার চালানো হচ্ছে না। পৃথিবীর এই মুহূর্তে প্রায় 90টা দেশে পিয়ার পদ্ধতিতে ইলেকশন হয়, 90টা দেশে। আর আমরা যে সিস্টেমে নির্বাচন যেটা করি আর কি, ওয়েস্টমিনিস্টার সিস্টেম, এইভাবে ইলেকশন হয় 58টা দেশে, 58। তো ভালো মন্দ দুইটি আছে, কিন্তু দুটাতেই ভালো মন্দ আছে। আমি ব্যক্তিগতভাবে যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি ব্যক্তিগতভাবে পিয়ারের পক্ষে। আমি মনে করি পিয়ার ভালো, আমি মনে করি আর কি। এবং প্রকৃত গণতন্ত্রের বিকাশটা এখানে ঘটে। আমি একটা এক্সাম্পল দিই, সিম্পলটা এক্সাম্পল ধরি। ধরেন 4 জন প্রার্থী আছে, একজন পেল 39% ভোট, আরেকজন পেল 35% ভোট, আরেকজন পেল 15% ভোট, আরেকজন পেল 5% ভোট। 4 জন প্রার্থী। আচ্ছা, এখন কে জিতবে? যিনি 39% ভোট পেয়েছেন। তার মানে উনি 39% মানুষের প্রতিনিধি। কিন্তু এখন যদি কেউ 39% মানুষের প্রতিনিধি ক্ষমতায় যায়, সে কিন্তু একই সঙ্গে 61% মানুষের প্রতিনিধিত্ব করছে না। ওই 61% তো এক হতে পারে না, এক না হোক, এক না হলে তো হবে না। 61% মানুষের যে মতামত, সেটা কোনো মূল্য নাই। ডেফিনেটলি মূল্য আছে। সেই মূল্য আপনি কীভাবে দেবেন? তো এই বিষয়টা হলো কি, এখন এই যে প্রবলেম, আগে আপনি প্রবলেমটা স্বীকার করেন। ইজ ইট এ প্রবলেম আর প্রবলেম নট? আপনি 39% লোকের শাসন চলবে 61% লোকের উপর? তা তো হতে পারে না। এখানে কতগুলো বিষয় আছে। তো এইটা একদিক দিয়ে আমি পিয়ারের পক্ষে, বাট আবার আনফর্চুনেটলি একটা কথা বলি, আমি কিন্তু এই নির্বাচনটা পিয়ারের মধ্যে হোক এটা আমি চাই না। কারণ আমি চাই না কেন সেটাও বলি। আমি চাই না এই কারণে, একটা মানুষের কাছে আপনি ভোট চাচ্ছেন, সে তো বুঝতেই পারবে না কেন ভোট চাচ্ছেন, কী হিসেবে ভোট চাচ্ছেন। মানুষকে তো অ্যাওয়ার করতে হবে। মানুষ যদি সচেতন হয়ে যেত তাহলে বুঝতে পারতো। মানুষ কিন্তু এখনও আগের পদ্ধতিতে অভ্যস্ত আছে। জামাত যে কাজটা করতেছে, তারা পিয়ার নিয়ে আন্দোলন করতেছে, আমি এটাকেও সাপোর্ট করি। আমি সাপোর্ট করি এই কারণে, জামাতে আন্দোলনটা করতেছে, এটা ছাড়া জামাতে ইলেকশন করবেই না, এটা কিন্তু জামাতে পর্যন্ত বলছে বলে আমি দেখি নাই।
ইসলামী আন্দোলন খুব রিজিড হয়ে আছে, তারা বলছে পিয়ার ছাড়া তো ইলেকশনে যাবে না। জামাত কিন্তু তা বলে নাই, জামাত বলছে যে এটাতে রাজপথের আন্দোলন চলবে। আমি এই পিটাকে সাপোর্ট করি, কারণ জামাতের আমি মনে করি কি, যখন আপনি আন্দোলনটা করবেন রাজপথ, তার মানে কি আপনি জনগণের কাছে যাবেন, মানুষকে বোঝানো, মানুষকে বোঝাবেন, বোঝাতে থাকেন আপনি। মানুষ কিন্তু বুঝতে বেশি দিন সময় লাগবে না, 2-3 বছরের মধ্যে বুঝে ফেলাবে। মানুষ যখন বুঝে ফেলবে, আর এর মধ্যে যখন আপনি যদি উচ্চ কক্ষে পিয়ারটা চালু করতে পারেন, তাহলে উচ্চ কক্ষে তো পিয়ার ব্যবস্থাটা সুফলটা বুঝে ফেলাবে। তখন আগামী নির্বাচনে হয়তো এই দাবিটা আমি মনে করি জোরালো হবে। আর এখন যদি আপনি পিয়ার সারা দেশে করতে চান, তাহলে ভাই এই ইলেকশন পিছিয়ে যাবে। ইলেকশন পিছিয়ে গেলে এই দেশে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি হবে বলে আমার ধারণা। জি, একটু আমি যদি মোহাম্মদ ইয়াসিন আরাফাত আপনার কাছে বলি, যে মাসুদ কামাল ভাই যেরকম বলছিলেন, এই নির্বাচনটা তিনি পিয়ার পদ্ধতিতে চান না, ব্যাখ্যাও দিয়েছেন। আমারও যদি একই প্রশ্ন আপনাকে একটু করি, যে যেমন আপনারা বলছেন যে জনগণ যদি পিয়ার মানে, যেমন পিয়ারের পক্ষে বিপক্ষে আছে, জনগণ যদি পিয়ার মানে তো আপনাদেরও মানে অন্তর্বর্তী সরকারকে বলা হচ্ছে মানতে হবে, আর জনগণ যদি বিপক্ষে যায় আমরা তা মেনে নেব। এখন আপনারা তো বলছেন যে আপনারা নির্বাচনে জিতে যেতে পারেন, আপনারা যদি নির্বাচনে জিতে যান তাহলে তো পিয়ার করার সুযোগ আপনাদের সামনেও থাকছে, সেখানে তো মানে বিএনপির মানা না মানার কোনো প্রশ্ন নেই, জনগণ আপনাদের পক্ষে রায় দিয়ে দিলে পিয়ার করে ফেলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ সহ আমার যারা সহ আলোচক যুক্ত আছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। দেখেন, জামাত ইসলামী মৌলিকভাবে যে কথাটা বলছে যে বাংলাদেশের নির্বাচনী কাঠামো সিস্টেম পদ্ধতি 53 বছরে যেভাবে চলে আসছে, এই জায়গায় জনগণ সুফল পায়নি। এই জায়গায় হত্যাযজ্ঞ হয়েছে, আমির নির্বাচন হয়েছে, দিনের ভোট রাতে হয়েছে, নমিনেশন বাণিজ্য হয়েছে, নিজের দলের ভিতরে প্রার্থী হতে গিয়ে খুন খারাপি হয়েছে। এই সকল বিষয় থেকে উত্তরণের জন্য নতুন একটা পদ্ধতি জামাত ইসলামী জাতির সামনে উপস্থাপন করেছে। সেই পদ্ধতি হলো পিয়ার পদ্ধতি। মানে এটা কি নতুন পদ্ধতি? এই জায়গায় আমরা মানে জনগণের সাথে সম্পৃক্ত হয়ে, জি না, মানে এটা তো বিশ্বের অনেক দেশে আছে, এটা নতুন পদ্ধতি নয়। আমাদের দেশের জন্যও নতুন নয়, আমরা তো নারী সংসদ সদস্যদেরকে পিয়ার সিস্টেমেই আমরা সংসদে আনি। না, আমি সে কথাই বলছি। আমার কামাল ভাই যে কথা বলছেন যে এই নির্বাচন না হয়ে পরবর্তী নির্বাচন হওয়ার জন্য, দেখেন বাংলাদেশে জনগণকে আমরা বলি, জনগণ যেমন বিএনপি দলীয় একজন উচ্চ পর্যায়ের নেতা বলেছেন, পিয়ার কি খায় না মাথায় দিয়ে জনগণ বোঝে না। তা আমরা যে জনগণ না বুঝুক এই রাজনীতি থেকে আমরা বেরিয়ে আসতে চাই, আমরা জনগণকে সচেতন করতে চাই, জনগণকে ঐক্যবদ্ধ করতে চাই, জনগণকে কোন জায়গায় পজিটিভ কোন জায়গায় নেগেটিভ সেই বিষয়ে একমত করে আমরা এই দাবিটা আদায় করতে চাই। এখন প্রশ্ন আসছে যে কখনো কখনো কেউ বলছেন যে আলোচনার টেবিলে যে জিনিসটা আছে সে জায়গায় আন্দোলনের প্রয়োজনীয়তা কেন হলো। আমরা বলছি, যেমন বিএনপি স্থায়ী কমিটির সদস্য জনাব আমির খুসরো মাহমুদ চৌধুরী বলেছেন, জনগণের ম্যান্ডেট ছাড়া রাজপথের কর্মসূচি গ্রহণযোগ্য নয়। আমরা দেখিয়ে দিয়েছি ম্যান্ডেট মানে হচ্ছে আমাদের এই কর্মসূচির সাথে পিয়ারের দাবি, জুলাই সনদের আইনগত ভিত্তি নিশ্চিত করা, তারপরে বিচারটাকে দৃশ্যমান করা, এই সামগ্রিক দাবির সাথে জনগণ আছে কিনা সেজন্য আমরা আগে শুধুমাত্র ঢাকা শহরে কর্মসূচি পালন করলো, এখন সেটা বিভাগীয় কর্মসূচি পালন হবে, জেলা উপজেলা পর্যায়ে কর্মসূচি পালন হবে। আরেকটা বিষয় হচ্ছে কি, আমরা কিন্তু এই বিষয় নিয়ে জেলা পর্যায়ে বিভাগীয় শহরে অনেকগুলো সেমিনারও আমরা করেছি, আমরা এই বিষয়ে লিফলেট বুকলেট বিতরণ করেছি। আমরা জনগণকে সাথে নিয়ে সে কর্মসূচি পালন করতে চাই। আপনি যে কথা বলছেন, ধরেন বিএনপি যদি না মানে তাহলে তো হয়ে গেল, আমরা নির্বাচন আসছি। এই জায়গায় বলি যে এখন টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া জনগণের মাঝে একটা প্রতিধ্বনি হচ্ছে যে এইবার তারা জামাত ইসলামীকে দেখতে চায়। তা আমরা সরকারে যাওয়ার আগেই যেন দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে নতুন করে রাষ্ট্র গঠনের বিষয়টাকে আমরা আগে নিশ্চিত করতে চাই। সরকারে কে আসবে না আসবে তার আগে যদি সকলে ঐক্যবদ্ধ হয়ে একটি নতুন রাষ্ট্রের রূপকল্প জাতির সামনে উপস্থাপন করে তার নিশ্চয়তা যদি বিধান করতে পারি, সরকার যে আসুক না কেন এখান থেকে একটা নতুন রাষ্ট্রের সূচনা হবে। সেই বিশ্বাসের জায়গা থেকে আমরা একটা বলছি, আমরা যদি ক্ষমতা আসি তাহলে আমরা যদি নির্বিঘ্নে একটা রাষ্ট্র পরিচালনা করতে পারি, এই বিষয় নিয়ে যেন আবার নতুন করে প্রপাগান্ডা না হয়, সেভাবে আন্দোলন সংগ্রাম হয়ে সকলে একটা সরকারকে ক্ষমতা থেকে নামানোর জন্য সে প্রক্রিয়া না যেতে হয়। এজন্য সকলকে সাথে নিয়ে
আমরা সেই কর্মসূচি পালন করার চেষ্টা করছি। 31টি কিংবা 32টি রাজনৈতিক দল ঐক্যমত কমিশনে অংশগ্রহণ করছে, সেখানে 25টা রাজনৈতিক দল পিআর এর পক্ষে কথা বলেছে, কেউ উচ্চকক্ষ কথা বলেছে, কেউ উভয় পক্ষে কথা বলেছে। কিন্তু আজকে পর্যন্ত সেই বিষয়টিকে আলোচনা করে একটা শুরু হওয়ার জন্য এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো প্রক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে না। প্রথম দফায় 44 দিন আলোচনা হলো, দ্বিতীয় দফায় 1 মাস আলোচনা হওয়ার পরে গত বৃহস্পতিবার থেকে গতকাল পর্যন্ত আরো 3টি বৈঠক হয়েছে। কোন বৈঠক হলে আর কয় দফা বৈঠক করলে এই যে 25টি রাজনৈতিক দল পিআর এর পক্ষে কথা বলছে কিংবা জনমত জরিপে 71% কথা বলছে, সেটি কখন শুরু হবে? জি, মাসুদ কামাল, অন্তর্বর্তীকালীন সরকারকে হুঁশিয়ার করে জামায়াতের নেতা বলেছেন যে আমরা আপনাদের বাসভবন ঘেরাও করতেও দ্বিধাবোধ করব না, তখন পালানোর জায়গা পাবেন না। সরকার কি এটা সমাধান করতে পারবে নাকি এখানে আইনি কোনো বিষয় আছে পিআর নিয়ে? জি দেখেন, আমি একটা কথা বলি, আমি কিন্তু এই রাস্তায় আন্দোলনটা পছন্দ করি না এই কারণে এখন আপনার একটা ঐক্যমত্য কমিশনে প্রতিদিন কিন্তু সবাই বসতেছেন, পলিটিক্যাল লিডাররা বসতেছেন, সমস্ত দল বসতেছেন, এখানে সরকারের কমিশনের পক্ষ থেকে লোকজন বসতেছেন। এখানে আলাপ করলে সমাধান হয়, কারণ এটা তো একটা প্রবলেম, একটা তো বিরোধ তৈরি হয়েছে মানে পলিটিক্যাল পার্টিগুলির সঙ্গে, একদিকে কয়েকটা পার্টি, আরেকদিকে 1-2টা পার্টি। তো এই বিরোধটা নিরসনের উপায় কি? রাজপথ। আচ্ছা, রাজপথে আপনি বসলে এখানে আপনি কার কাছে দাবি করতেছেন? দাবিটা কার কাছে করতেছেন? কখনো কখনো সরকারের কাছে, কখনো সরকারের কাছে করলে পরে সরকারের মূল লোকটাকে ডক্টর ইউনূস। 2 দিন পরে তো ডক্টর ইউনূসের সঙ্গে আপনারা আমেরিকা যাচ্ছেন, 20 ঘন্টার জার্নি, 20 ঘন্টা তো প্লেনে পাশাপাশি থাকবেন, তাহের সাহেব যাচ্ছেন, এখানে আলাপ করলেই তো হয়, আলাপ করলেই তো হয় যে ভাই এই আমাদের লজিক এটা বুঝাই দেন। ওখানে মির্জা ফখরুলও থাকবেন, তার সঙ্গে আলাপ করলেও হয়, সমস্যা তো নাই। মির্জা ফখরুল তো বিএনপির একটা শীর্ষ পর্যায়ের নেতা। তো এইগুলিতে ভাই রাস্তায় যখন আপনারা বিক্ষোভ করবেন তখন কি হবে? তখন জনগণের মধ্যে 2টা জিনিস প্রশ্ন হবে। একটা প্রশ্ন হলো এই বিক্ষোভটা আপনি কাকে করতেছেন, কাকে বলতেছেন, আর এটা করতে গিয়ে আপনি কি জনমানুষের কোনো সমস্যা করতেছেন না? অবশ্যই করতেছেন। রাস্তাঘাটে যানজট তৈরি হচ্ছে কেন? আপনার দাবির জন্য আমি কেন কষ্ট করব? আমি যদি ধরেন সবাই তার পক্ষে, আমি একটা বিপক্ষে, ধরা যাক কথার কথা, হাইপোথেটিক্যালি, তো আমি যদি একা হই আমি কেন কষ্ট করবো? এই প্রশ্ন আমি করতে পারবো না? অবশ্যই আমার অধিকার আপনি যেহেতু বড় দল, আপনি আমার অধিকারটা দেখবেন না? দেখবেন তো। না, পলিটিক্যাল পার্টিগুলো তো বলে যে জনগণের স্বার্থে আমরা এগুলো করি। আমি জনগণ না, একটু কষ্ট করেন। আমি কেন কষ্ট বুঝান আপনি, আমি কেন কষ্ট করবো? যদি কেউ বুঝতে চায়, ধরেন একজন বিএনপির লোক, বিএনপি তো পিআর চায় না, চায় না, এটা বিএনপির কর্মী, সে বলতেছে ভাই আমি তো বুঝে আমি চাই না এটা, দেখেন আপনি আমার কেন কষ্ট দিবেন বলেন আপনি? এটা ডেমোক্রেসি না। আমার কথা হলো কি, যেখানে আলোচনা কখন হয় আপনি বিক্ষোভ করতে পারেন, যখন নাকি আলোচনার কোনো সুযোগ নাই। হাসিনারা বলে সে কারোর সঙ্গে আলাপ করতো না, সে একলাই সব করতো, তখন আপনি আন্দোলন করেন, কোনো সমস্যা নাই, রাস্তায় বিক্ষোভ করেন, এটা হতেই পারে, জায়গা নাই তো করার, কি করবেন আপনি? কিন্তু এরা তো জায়গা আছে, বিক্ষোভ করছে আবার ওখানে গিয়ে বসছেও, মিটিং আমাদের জায়গা আছে, আপনি সেখানে আলোচনা করেন। যদি আলোচনা না হয় আপনি জনগণের কাছে যাবেন পরে, আগে আলোচনা শেষ হোক। কিন্তু আলোচনা শেষ হওয়ার আগেই আপনি যদি একটা মনে করেন রাস্তায় একটা চাপ সৃষ্টি করে চান, তাহলে কি হবে? তারা এটা লজিক্যালি মানলো না, কিন্তু চাপের ফলে মানলো। লজিক্যালি মানান, লজিক তো আছে। যেমন আমি নিজেই তো বললাম ভাই, আমি নিজেই তো পিআরের পক্ষের লোক, আমি চাই যে পিআরটা ভালো, আমি মনে করি পিআরটা ভালো, কিন্তু সেই লজিকটা তো আপনাকে মানাইতে হবে, তাদেরকেও মানাইতে হবে, জনগণকেও মানাইতে হবে। যখন আপনি জনগণকে এটা বুঝাইতে পারবেন যেটা ভালো, তখন জনগণই চাপ দিবে, আপনারা চাপ দিতে হবে না, জনগণই চাপ দিবে। তো সেই সময়টা জনগণকে দেন। দেখেন কতগুলি জিনিস বলি, কতগুলি জিনিস কিন্তু আমি যেটা মনে করি পার্সোনালি, যে পরিপক্ক হওয়ার একটা সময় আছে, মানুষকে আপনি অ্যাওয়ার করতে পারেন নাই। আমি এখন অনেক লোককে, যতদিন ধরে আপনার সংস্কার করতেছেন, আপনারা এখন যেরকম পিআর নিয়ে আপনারা এরকম অ্যাডামেন্ট হয়েছেন, এটা যদি শুরুর থেকে হইতেন, যদি মাঠে মাঠে যাইতেন, মানুষকে বুঝাইতেন, তাহলে দেখতেন জনগণের মাঝখান থেকে চাপটা আসতো। আমার কাছে মনে হয় না এই দেশের মানুষ এখনো পিআরের ব্যাপারে প্রস্তুত হয়েছে, এটা আমার কাছে মনে হয় না। এখন ওনাদের কাছে মনে হতে পারে, সবার যে এক মনে হবে তা তো না, ওনার মনে হয়, আমার মনে হয় না, হইতেই পারে, কিন্তু এটা নিয়ে আলোচনা হতে পারে। কিন্তু আমি মনে করি বিক্ষোভটা আমার কাছে পছন্দ হচ্ছে না। আমরা ভাই বহুত বিক্ষোভ টিক্ষোভ দেখছি হাসিনা বলে, আর চাই না। এখন তো একটা মোটামুটি ভালো, এই গভর্নমেন্টের সঙ্গে আলাপ আলোচনা সবাই করতে পারছে, আলোচনা করে সমাধান করেন, বিএনপির সঙ্গে আলাপ করেন, বিএনপি কি আপনার দরজা বন্ধ করছে? ঐক্যমত্য কমিশনে তো আলোচনা চলছেও, তারা সেখানে আলোচনা করছেন, বসছেন, আবার মাঠেও আলোচনা করছেন।
আন্দোলনও করছেন। আপনি বরং ওয়াদুদ ভাইকে জিজ্ঞাসা করেন, হ্যাঁ, ওনার এলাকার মানুষ এটা পিয়ার আপনি বুঝে জিজ্ঞেস কিনা। করেন, এটা আপনি জিজ্ঞেস করেন। না, ওয়াদুদ ভাইকে আমার জানা খুব ইচ্ছা যে মানে মানুষ কি বলে, আপনারা তো এলাকায় থাকেন, আপনারা তো এলাকার সঙ্গে আপনার যোগাযোগ আছে প্রচুর, আমি জানি। তো আপনার এলাকার মানুষ কি বলে, আপনি নিজে কি মনে করেন, এটা একটু আমাদের শোনান ভাই, একটু শুনতে চাই আমি। ভাই, পিয়ার আসলে মানুষ পিয়ারের অ্যাব্রিভিয়েশনই জানে না। পিয়ার শব্দটার যে অ্যাব্রিভিয়েশন সেটাই মানুষ জানে না। যেখানে আমাদের দেশের মানুষ ব্যালট পেপারে এত বছর ভোট দেওয়ার পরও অনেকে ব্যালট পেপারের ভোট মানে মিস করে বা ক্যান্সেল হয়ে যায়, ভাস করার পদ্ধতির কারণে ক্যান্সেল হয়ে যায়, ওভাল লেফিং অথবা কালি লেগে যায়। সে অবস্থায় এই যে পিয়ার পদ্ধতিটা তো মানুষ বুঝেই না। তার উপরে আমি এটাকে যোগ করে একটু কমেডি করে বলি, এরকম বিভিন্ন শোতে বলি যে ধরেন ভোট দিলাম ট্রাম্পকে, সংসদে গিয়ে দেখলাম হিরো আলমকে, পিয়ার হলো এরকম। আবার যেটা আপনি বলেছেন যে প্রার্থী দেখবে না, প্রার্থীর যোগ্য কি অযোগ্য তা দেখলো না, তা না দেখে ভোট দিল। কাকে ভোট দিল? ওই দল যে লিস্টটা দিবে সেই লিস্ট থেকে যারা 1% ভোট পাবে তারা 3টা আসন পাবে, যারা 2% ভোট পাবে তারা 6টা আসন পাবে। তাহলে দল যে লিস্ট দিবে সেই লিস্ট থেকে ওই 6 জন অথবা 20 জন এমপি হবে। তা আমার এলাকায় ধরেন বা অন্য একটা মানুষের জন্য যদি বলি, তার এলাকার এমপি সে পেল না, তো তার এলাকার এমপি যদি সে না পায় তাহলে তার কি দায়, তার কি টাকা? এবং ওই এমপিরা দলের কাছে দায়বদ্ধ, ওই এমপিরা কিন্তু জনগণের কাছে দায়বদ্ধ না, জনগণের কাছে যেতে বাধ্য না, জনগণকে কফিয়ত দিতে বাধ্য না। অতএব দলের কাছে কফিয়ত দিতে বাধ্য, যেহেতু দল সিলেক্ট করে একটা তালিকা দিল, সেই তালিকার থেকে 10 জন 20 জন বা 100 জন আসলো, তাহলে আর বাকিদের দোষটা কি? বাকিদেরকে বা জনগণ যে ভোট দিবে তারা তো ওই ব্যক্তি যোগ্য কি যোগ্য না এই বিবেচনা করার এবং দেখার সুযোগ নাই। এটা হলো আমি মনে করি জনগণ ভাবে, আমি ভাবি, এবং আমার এলাকার মানুষ তো পশ্চাৎপদ অঞ্চলের মানুষ, ট্রাইবেল মানুষেরা আছে, একেবারে মানে প্রান্তিক জনগোষ্ঠী, তারা তো পিয়ার কোনোভাবেই বুঝে না। তারা ইভিএম যেখানে বুঝতো না সেখানে পিয়ার তো কষ্টে ওঠে না। তো এই অবস্থায় যে পিয়ারের নামে অথবা আপনার এপ্রিল সনদের নামে যে গণভোটের ওনারা কথা বলছে, এটার অর্থ হলো নির্বাচনটাকে প্রলম্বিত করা। তো আরেকজন আরেকটা দাবি উঠাবে, সেটার উপরে গণভোট হবে। তো গণভোট করতে হলে তো সে আবার ব্যালট বাক্স, রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, পুলিং অফিসার, আবার বরাদ্দ মানে ব্যালট পেপার ছাপানো, সিল বানানো, কালি নেওয়া, এই যে একটা বিশাল রাষ্ট্রের ব্যয়, দেশ সরকারের ব্যয়, এই ব্যয়টাও তো আমাদের এখন সামর্থ্য নাই। এরপরে যদি আপনার আরেকটা মহল, বিভিন্ন রাজনৈতিক দল আরেকটা শর্ত নিয়ে আসে যে এটা গণভোটে দেওয়া হোক, তাহলে তো গণভোট করতে করতে আর এদেশে ইলেকশন হবে না। তো ইলেকশন যদি প্রলম্বিত হয় তাহলে কি দাঁড়ালো? আমাদের সরকার টিকে থাকা এবং দেশের স্থিতিশীলতা টিকে থাকা হুমকির মুখে পড়বে। অতএব এই অবস্থায় এই সকল গণভোট আর পিআর এগুলো আনার অর্থ হলো ভোটটাকে প্রলম্বিত করা, উদ্দেশ্য প্রণোদিত করা। আবার এখানে কিন্তু আমি শেষ করছি, এখানে যারা জামাতের পিআর চাচ্ছে তারা কিন্তু ডাবল স্ট্যান্ডার্ড রোল প্লে করছে, স্ববিরোধিতা করছে। যেমন ধরেন তারা 300 আসনে প্রার্থী ঘোষণা করেছে, প্রার্থীরা মাইকিং করছে, সে আদি যুগের মাইকিং। এখন কিন্তু এলাকায় মাইকিং হয় না, কিন্তু ওরা আদি যুগের মাইকিং শুরু করছে, পোস্টার লাগাচ্ছে, ব্যানার লাগাচ্ছে, ফেস্টুন লাগাচ্ছে, প্রচার করছে, বাড়ি বাড়ি যাচ্ছে। তাহলে প্রার্থীরা একদিকে ভোট করছে, আরেকদিকে বলছে যে পিআর না হলে আমরা যাব না। তাহলে এর মিনিং কি? ডাবল স্ট্যান্ডার্ড এবং স্ববিরোধিতা তারা করছে এবং গণভোটের নামে তারা ভোট প্রলম্বিত করতে চাচ্ছে। আপনারা যদি পিআর না হলে নাই যান, প্রার্থী কেন ঘোষণা করছেন? আধুনিক একটা পদ্ধতিতে যাবেন, আধুনিক পদ্ধতিতে যেতে গেলে আপনারা মাইকিং কেন করেন? আদিকালের প্রচার। পিআরে যদি যান তাহলে প্রার্থী ঘোষণা করে মাইকিং কেন করছেন? জি, আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আবারও যুক্ত করার জন্য। দেখেন, এখানে একটা বিষয় ক্লিয়ার হওয়া প্রয়োজন, সেটা হচ্ছে আন্দোলন শুধু পিআরের ইস্যুতে না। মাসুদ কামাল ভাই যে কথাটা বললেন, আন্দোলন 5 দফা দাবিতে। সুতরাং আপনি শুধু পিআরটাকে সামনে নিয়ে এসে দেশের গুরুত্বপূর্ণ ইস্যুটাকে আড়াল করার তো সুযোগ নাই। এখানে বলা হচ্ছে জুলাই সনদের কোনটা বেশি গুরুত্বপূর্ণ হবে, তারপরে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে,
ফেসিবাদের বিচারের দৃশ্যমান প্রক্রিয়াটাকে জাতির সামনে উন্মোচিত করতে হবে। আপনাকে সেই বিষয়গুলো একসাথে করেই আমরা আজকে আন্দোলনে নেমেছি। এখন কথা আসছে আমরা আলোচনার টেবিলে, আন্দোলনে আবার কেন? দেখেন আলোচনার টেবিল কয়দিন চলবে এভাবে? প্রথম দফায় 44 দিন আলোচনা হলো, দ্বিতীয় দফায় 1 মাস আলোচনা হলো, এখন আবার গত বৃহস্পতিবার থেকে এ পর্যন্ত 3 দিন আলোচনা হলো। এখনো পর্যন্ত জুলাই সনদের আইনি ভিত্তি কিভাবে হবে আমরা ঠিক করতে পারলাম না। এভাবে কত চলতে থাকবে? এই জন্য আমরা বিশ্বাস করছি, আমাদের সেক্রেটারি বলছেন এখানে শুভঙ্করের একটা ফাঁকি আছে, জনগণকে ধোঁকা দেওয়ার একটা ফাঁকি আছে। বিভিন্ন সময় রাজনীতিবিদরা যে কথা বলেন, যে ওয়াদা দেন, সেটা রক্ষা করেন না। আমাদের প্রধান উপদেষ্টা বললেন ইতিহাসের সেরা নির্বাচন হবে। আজকে পর্যন্ত সেরা নির্বাচনের কোনো লক্ষণ কি আমরা দেখতে পাচ্ছি? যারা বলছে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে বিএনপির হাত থেকে রক্ষা পাবে না, ঘরে ফিরে আসতে পারবে না, তাদেরকে সরকার এই পর্যন্ত গ্রেপ্তার করেছে। যারা বলছে বিএনপি ধানের শীষের ব্যালট পেপার ছাপাবে, কোন ব্যবস্থা গ্রহণ করেছে? একটা থানায় চাঁদাবাজকে ধরে নিয়ে পুলিশ আটকে রাখতে পারে না, সেই পুলিশ সেই র‍্যাব আমার ব্যালট বাক্স কিভাবে দিবে? ওয়াদুদ ভুইয়া বলছেন যে আপনাদের এই দাবি নির্বাচনকে প্রলম্বিত করার বা বাধাগ্রস্ত করার। আমরা দেখেন আমাদের বক্তব্য স্পষ্ট, আমরা আজকে বলেছি ফেব্রুয়ারির ঘোষিত ওই সময়ের নির্বাচনের মধ্যে নির্বাচন হতে হবে। এই কথা আগে আমাদের সেক্রেটারি প্রধান অতিথি বক্তব্যে বলেছেন। তারপরে বলছেন একটা সুষ্ঠু নির্বাচন হওয়ার জন্য যে যে প্রক্রিয়া অবলম্বন করা দরকার, তার মধ্যে আমরা জুলাই সনদের কথা বলেছি, আইনগত ভিত্তির কথা বলেছি, পিআর এর কথা বলেছি। পিআর শুধু একটা প্রক্রিয়া মাত্র, এরকম 4-5টা প্রক্রিয়াকে সম্পন্ন করেই আপনাকে নির্বাচনে যেতে হবে। 53 বছর ধরে আপনি যে সিস্টেমে ছিলেন, একই সিস্টেমে নির্বাচন চান, তাহলে একই সিস্টেমে আবার 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হবে, একই সিস্টেমে দিনের ভোট রাতে হবে, একই সিস্টেমে দামি নির্বাচন হবে, একই সিস্টেমে ভোট কেন্দ্র দখল হবে, একই সিস্টেমে আগের দিন রাতের বেলা টাকার খেলা হবে। এই সিস্টেম থেকে আমরা উত্তরের জন্য বলছি। সুতরাং আমাদের দাবিগুলোকে আপনারা হাইলাইট করতে হবে যে আমরা তো আজকে যেমন 5 দফা বললাম, আপনারা কি পরিষ্কার করেছেন যে পিআর এর তো অনেকগুলো পদ্ধতি আছে, অনেকগুলো মৌলিক দাবি। এজন্য নির্বাচন প্রলম্বিত করার জন্য নয়, বরং একটা যেন তেন নির্বাচন না হয়ে সুষ্ঠু নির্বাচনের জন্য, যেন জনগণ স্বাচ্ছন্দ্যে উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারে, তার জন্য আমাদের এই কর্মসূচি। ইয়াসিন আরাফাত, পিআর এর তো অনেক ধরন আছে। যেমন ওয়াদুদ ভুইয়া বলছিলেন যে ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিলে সেটা হিরো আলমের কাছে চলে যেতে পারে, কারণ এলাকার প্রতিনিধিত্ব নেই। পিআর এর কিভাবে ঠিক করবেন? 6 থেকে 8টা পদ্ধতি আছে। আপনারা কোনটার দাবি করছেন সেটা কি পরিষ্কার করেছেন? আমরা তো বলছি আগে পিআর এর বিষয়ে আপনি একমত হবেন, তারপরে আলোচনা হবে। আপনি মাসুদ কামাল যেটা বললেন, প্রধান উপদেষ্টার সাথে 3 জন যাচ্ছেন, তারা আলোচনা করতে পারেন। আলোচনা তো কখন হবে? যখন হ্যাঁ আমরা এটা মানি। কিন্তু আপনি বলছেন পিআর কি মাথায় দেয় না খায়, এটাই জনগণ বোঝে না। আপনি এটাকে উড়িয়ে দিলেন, তাহলে আলোচনা কোন প্রক্রিয়া যাবে? এটা কি 3 নম্বর পদ্ধতিতে হবে, না 4 নম্বর পদ্ধতিতে হবে, না 6 নম্বর পদ্ধতিতে হবে? আপনাকে তো আগে একমত হতে হবে, তারপরে হচ্ছে আমি কোন প্রক্রিয়া নির্বাচনটা করব। একমত হলে তো আর কোনো আলোচনার বিষয়ই নেই, মানে তাহলে কোনো ডিবেটই থাকলো না। না, একমত হলেও আপনি কোন প্রক্রিয়াটাকে এখানে অবলম্বন করবেন? 91টা রাষ্ট্রে পিআর আছে, সব জায়গায় তো একই প্রক্রিয়া নাই। আমরা কোন প্রক্রিয়ায় আমাদের সাবকন্টিনেন্টের রাষ্ট্র হিসেবে এই দেশের জন্য আমি জানতে চাই, আরাফাত ভাই আমার একটা প্রশ্ন আপনার কাছে। আশেপাশে অনেক লোকজনের সঙ্গে আছে, আপনি যাদের সঙ্গে মেশেন, মানে আপনার দলীয় লোক ছাড়া, দলীয় লোকের বাইরে সাধারণ মানুষ যারা আছে, আপনার কি মনে হয় তারা পিআর পদ্ধতিটা মোটামুটি বোঝেন এখন? আচ্ছা, আমি আপনাকে সরল কথায় বলি, দল হিসেবে আমি বলবো একচেটিয়া, কিন্তু আমি তো জরিপের কথা বলছি। 71% উচ্চ কক্ষে পিআর এর পক্ষে কথা বলছে। সেখানে কি জামাতের জরিপ করেছে? এই যে 31টা দলের মধ্যে 25টা দল পিআর এর পক্ষে মতামত দিল, কেউ উচ্চ কক্ষে, কেউ নিম্ন কক্ষে, উচ্চ কক্ষে, উভয় কক্ষে। এটা কি সবাই জামাতের লোক? আপনি তো সেখান থেকে উত্তরটা পেতে পারেন। শুনেন, দলগুলি বুঝে, দলগুলি তো রাজনীতি সচেতন। আমার প্রশ্ন হলো যারা ভোট দেবে, ভোটার যারা, আপনার কি মনে হয় তারা বুঝেন জিনিসটা এখন? না, আমি এখনো বলি দেশের জনগণ 70% হয়তো বোঝে, 60% হয়তো বোঝে। এই বোঝার জন্য আমরা সেমিনার করছি, আলোচনা করছি। একটা কথা আসে বারবার যে উন্নত রাষ্ট্রে পিআর পদ্ধতি ব্যবহার হয়। আমরা তো এখন উন্নত রাষ্ট্র হতে পারিনি, তা আমরা উন্নত রাষ্ট্রের প্রক্রিয়া কি যেতে পারি না? আমরা কি আলোচনা টেবিলে আসতে পারি না? প্রত্যেক রাজনৈতিক দল কি তার জায়গা থেকে সমাবেশ সেমিনারের মাধ্যমে জিনিসটা উপস্থাপন করতে পারে না? আমরা তো সেটা করছি। আজকে 7 দল কর্মসূচি দিয়েছে, সামনে আরো দল বাড়বে, প্রত্যেকে এই জায়গায় সচেতন হচ্ছে। আমরা প্রত্যেক দলের সাথে জনগণ আছে, সে জনগণ সচেতন হচ্ছে। আমার মনে হয় জনগণের সম্পৃক্ততা যত বাড়বে, এই বিষয়ে জনগণের মধ্যে ভুল ভ্রান্তি যেটা
দূর হয়ে যাবে। আপনি ভোট দিবেন ডোনাল্ড ট্রাম্পকে, পাবে আল গোরে, এই কথাটা ভিত্তিও তখন থাকবে না আমার বিশ্বাস।